হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিংয়ে স্বাগত। এটা আমাদের জিকের প্র্যাকটিস ক্লাস। এই ক্লাসে আমরা জিকের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন জানবো, যেগুলো আমাদের আপকামিং এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে, এবং সেই কোশ্চেন রিলেটেড আরও কিছু তথ্য সেখান থেকে আমরা জেনে নেব। তো তোমরা পুরো ভিডিওটা খুবই মনোযোগের সাথে দেখো। আচ্ছা, দেখো আমাদের প্রথম কোশ্চেন কী রয়েছে। ভারতীয় সংবিধানে কোন পদটির উল্লেখ নেই? ভারতীয় সংবিধানের কোন পদটির উল্লেখ নেই? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ উপপ্রধানমন্ত্রী। এবার উপপ্রধানমন্ত্রী সম্বন্ধে দু একটা জিনিস একটু জানি, যে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী বা হোম মিনিস্টার কে রয়েছিলেন? সেক্ষেত্রে হয়ে যায় সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল, তাকে ভারতের লৌহ মানব বলা হয় বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। আর তিনি বারদৌলি সত্যাগ্রহে যোগ্যতার সামনে নেতৃত্ব দেওয়ার জন্য গান্ধীজি তাকে সর্দার উপাধি দিয়েছিলেন। আর ভারতের শেষ উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? লালকৃষ্ণ আদবানি। 2004 সালে অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রীত্বে তিনি ভারতের শেষ উপপ্রধানমন্ত্রী ছিলেন, এবং তাকে 2024 সালে ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হয়েছে। পরবর্তী কোশ্চেন রয়েছে, মানুষের দেহে সবথেকে বড় কোষ হলো কি? এক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে আমাদের অপশন বি, অর্থাৎ নিউরন। নিউরন হয়ে যাবে আমাদের সবথেকে মানবদেহের সবথেকে বড় কোষ। আচ্ছা, আর যদি বলি যে মানবদেহের সবথেকে বড় অঙ্গ যদি আমি বলি, সেক্ষেত্রে কি হয়ে যাবে? সেক্ষেত্রে হয়ে যাবে ত্বক বা আমাদের স্কিন। সবথেকে বড় অঙ্গ হয়ে যাবে মানবদেহের ত্বক বা স্কিন। আর মানবদেহের সবথেকে বড় গ্রন্থি যদি বলি গ্রন্থি, সেক্ষেত্রে কি হয়ে যাবে? যকৃৎ বা লিভার। আর এই যকৃৎ থেকে কি নিঃসৃত হয়? এটা আমরা আগে জেনেছি, পিত্ত রস নিঃসৃত হয় বা বাইল জুস নিঃসৃত হয়। আর পিত্ত রসের পিএইচ লেভেল কত? পিত্ত রসের পিএইচ লেভেল কত? এটাও আমরা আগে জেনেছি 7 থেকে 7.6। ঠিক আছে, তো চলো পরের কোশ্চেনটা কি আছে দেখে নিই। দ্বিতীয় গোলটেবিল বৈঠকের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? দ্বিতীয় গোলটেবিল বৈঠকের সময় তিনটে গোলটেবিল বৈঠক হয়েছিল, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এখানে দ্বিতীয় গোলটেবিল বৈঠকের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন সেটি জিজ্ঞেস করেছে। তো এক্ষেত্রেও আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লর্ড উইলিংটন। দ্বিতীয় গোলটেবিল বৈঠকটা কবে হয়েছিল? ডিসেম্বর 1931 সালে। কোথায়? না, লন্ডনে। দ্বিতীয় গোলটেবিল বৈঠকটা কবে হয়েছিল? দ্বিতীয় গোলটেবিল বৈঠকটা ডিসেম্বর 1931 সালে লন্ডনে। আর দ্বিতীয় গোলটেবিল বৈঠকে জাতীয় কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব কে করেছিলেন? মহাত্মা গান্ধী দ্বিতীয় গোলটেবিল বৈঠকে জাতীয় কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। অর্থাৎ বলা যায় একমাত্র এই দ্বিতীয় গোলটেবিল বৈঠকেই জাতীয় কংগ্রেস অংশগ্রহণ করেছিল। তিনটে গোলটেবিল বৈঠকের মধ্যে একমাত্র দ্বিতীয় গোলটেবিল বৈঠকে জাতীয় কংগ্রেস অংশগ্রহণ করেছিল। আচ্ছা, আর এই দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজির সাথে ডক্টর বি আর আম্বেদকরের কোন বিষয়ে মতপার্থক্য হয়েছিল? দলিতদের জন্য পৃথক নির্বাচন নিয়ে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে মতপার্থক্য হয়েছিল। আচ্ছা, আর যদি প্রথম গোলটেবিল বৈঠক সম্বন্ধে বলি, 1930 সালে প্রথম গোলটেবিল বৈঠকটি হয়েছিল লন্ডনে। আর সেই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের রামসে ম্যাকডোনাল্ড। এবং ভারতের ভাইসরয় সেই সময় কে ছিলেন? সেক্ষেত্রে হয়ে যাবে লর্ড আরউইন। তাহলে সেই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন রামসে ম্যাকডোনাল্ড, আর ভারতের সেই সময় ভাইসরয় ছিলেন লর্ড আরউইন। আর যদি বলি আরেকটি কোশ্চেন এখান থেকে খুব আসার মতন সম্ভাবনা থাকে, যে তিনটি গোলটেবিল বৈঠকেই কে অংশগ্রহণ করেছিলেন? সেক্ষেত্রে হয়ে যাবে ডক্টর বি আর আম্বেদকর। তিনটি গোলটেবিল বৈঠকেই ডক্টর বি আর আম্বেদকর অংশগ্রহণ করেছিলেন।
চলো পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে একটু দেখে নিই। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন সম্রাটের কাছ থেকে দেওয়ানি লাভ করেছিলেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন সম্রাটের কাছ থেকে দেওয়ানি লাভ করেছিলেন? তো এক্ষেত্রেও আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি। অপশন বি, দ্বিতীয় শাহ আলম। দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিলেন। তিনি 1765 সালে দ্বিতীয় শাহ আলম 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যায় বিনা শুল্কে বাণিজ্যের অনুমতি দিয়েছিলেন। দ্বিতীয় শাহ আলম 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যায় বিনা শুল্কে বাণিজ্যের জন্য দেওয়ানি মঞ্জুর করেছিলেন। আর যদি বলি কোন মুঘল সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলায় মুক্ত বাণিজ্য করবার ফরমান বা দস্তক দিয়েছিলেন? ফরমান বললাম তাই ফারুক সিয়ার হয়ে যাবে, ফারুক সিয়ার। কোন মুঘল সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলায় মুক্ত বাণিজ্য করবার ফরমান বা দস্তক দিয়েছিলেন? সেক্ষেত্রে হয়ে যাবে ফারুক সিয়ার। আর যদি বলি যে 1621 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে ভারতে প্রথম বাণিজ্য ঘাঁটি নির্মাণ করেছিলেন? 1621 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে ভারতে প্রথম বাণিজ্য ঘাঁটি নির্মাণ করেছিলেন? সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের জাহাঙ্গীর। আচ্ছা, আর যদি বলি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দক্ষিণ ভারতে কোথায় তাদের প্রথম বাণিজ্য কুটির নির্মাণ করেছিলেন? সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনমে। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দক্ষিণ ভারতে কোথায় তাদের প্রথম বাণিজ্য কুটির নির্মাণ করেছিলেন? অন্ধ্রপ্রদেশের মছলিপত্তমে। এবং তারপরে কোথায় করেছিলেন? না গুজরাটের সুরাটে। তারপরে করেছিল গুজরাটের সুরাটে। চলো পরের কোশ্চেনটা কি আছে দেখে নিই। 5 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কত সালে সংশোধিত হয়? ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কত সালে সংশোধিত হয়? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1976 সালে। আর ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি এই একবারই সংশোধিত হয়েছিল। এবং সেটি সংবিধানের কোন প্রস্তাবনার মাধ্যমে সংশোধিত হয়েছিল? 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। অনেক সময় জিজ্ঞেস করলে 42তম সংশোধনীটা কত সালে হয়েছিল? 76 সালে। 42কে যোগ করলে 76 পাওয়া যায়, এরকমভাবে মনে রাখবে। তাহলে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি একবারই সংশোধিত হয়েছিল, আর সেটা 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কত সালে? না 1976 সালে। আর এটির মাধ্যমে, এই সংবিধানের এই প্রস্তাবনার মাধ্যমে সংবিধানে ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক ও সংহতি বা সেকিউলার, সোশ্যালিস্ট ও ইন্টিগ্রিটি এই শব্দ তিনটি যুক্ত হয়েছিল। আর এই সংবিধানের প্রস্তাবনার মাধ্যমে ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক ও সংহতি বা সেকিউলার, সোশ্যালিস্ট ও ইন্টিগ্রিটি এই শব্দ তিনটি যুক্ত হয়। মূল সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয়েছিল। মনে রাখবে যে মূল সংবিধানের প্রস্তাবনায় কিন্তু ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয়েছিল। আর এই 42তম সংশোধনীর মাধ্যমে ভারতকে কি বলে ঘোষণা করা হয়? না সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়। আর যদি বলি যে সংবিধানের প্রস্তাবনার খসড়া কে তৈরি করেছিলেন? সংবিধানের প্রস্তাবনার খসড়া কে তৈরি করেছিলেন? সেক্ষেত্রে হয়ে যাবে জওহরলাল নেহেরু সংবিধানের প্রস্তাবনার খসড়া তৈরি করেছিলেন। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন কি আছে একটু দেখে নিই। কোনটি অভ্রের একটি প্রকৃতি নয়? কোনটি অভ্রের একটি প্রকৃতি নয় বলেছে? মাথায় রাখবে যে কোনটি অভ্রের একটি প্রকৃতি নয় বলেছে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, মানে হচ্ছে সিডেরাইট। সিডেরাইট অভ্রের একটি প্রকৃতি, বা বলা যায় অভ্রের একটি আকরিক নয়। বাকিগুলি বায়োটাইট, ম্যাসোফাইট আর লেপিডোটাইট, এগুলি সব হচ্ছে অভ্রের আকরিক। আচ্ছা, এবার যদি আমরা তোমাকে বলি যে ভারতের কোথায় অভ্র বেশি পাওয়া যায়, বা অভ্রের প্রধান খনিগুলি ভারতের কোথায় রয়েছে? সেক্ষেত্রে হয়ে যাবে ঝাড়খণ্ডের কোডারমা।
ঝাড়খণ্ডের কোডারমা। আর যদি পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা কোনটি? পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা সেক্ষেত্রে হয়ে যাবে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়া। পশ্চিমবঙ্গের পুরুলিয়া। আর এই পুরুলিয়াকে কি বলে না, এটি পশ্চিমবঙ্গের সবচেয়ে খনিজ সমৃদ্ধ জেলা। পুরুলিয়া হলো পশ্চিমবঙ্গের সবথেকে খনিজ সমৃদ্ধ জেলা। ঠিক আছে, চলো পরের কোশ্চেনটা কি আছে দেখে নিই। 7 নম্বর কোশ্চেন বলেছে যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন কে? সুপ্রিম কোর্টের যে অন্যান্য বিচারপতি রয়েছেন তাদের সম্বন্ধে বলা হয়েছে কে নিযুক্ত করেন। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিদের নিযুক্ত করেন রাষ্ট্রপতি, কিন্তু তাদেরকে শপথ বাক্য কে পাঠ করাবেন? তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন কিন্তু প্রধান বিচারপতি, মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আচ্ছা, আর যদি বলি যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ এবং শপথ বাক্য কে পাঠ করান? সেক্ষেত্রে কিন্তু এই দুটোই করান রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ক্ষেত্রে দুটিই করান কিন্তু রাষ্ট্রপতি। আর ভারতের সুপ্রিম কোর্ট কত সালে গঠিত হয়েছিল? 1950 সালে। সুপ্রিম কোর্ট কত সালে গঠিত হয়েছিল? 1950 সালে। আর সংবিধানের 124-এর 1 ধারা অনুযায়ী বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট। তাহলে বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট, এটি সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে না 124-এর 1 নম্বর ধারায় বলা রয়েছে। আর যদি বলি সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স বা রিটায়ারমেন্ট এজ কত? সেক্ষেত্রে হয়ে যাবে 65 বছর বয়স। 65 বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর নেন। আর সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কত যদি বলি? সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা হচ্ছে 34, 1 + 33, মানে একজন প্রধান বিচারপতি আর 33 জন অন্যান্য বিচারপতি। আচ্ছা, আর যদি বলি সুপ্রিম কোর্টের বিচারপতিদের সংখ্যা বৃদ্ধি করবার অধিকার কার রয়েছে? সেক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে পার্লামেন্ট বা সংসদের। সুপ্রিম কোর্টের বিচারপতিদের সংখ্যা বৃদ্ধি করবার অধিকারী পার্লামেন্ট বা ভারতীয় পার্লামেন্ট বা সংসদ। ঠিক আছে, চলো 8 নম্বর কোশ্চেনটা কি রয়েছে একটু দেখে নিই। ফোটোমিটার কি? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মানে হচ্ছে আলোকের তীব্রতা মাপক যন্ত্র। ফোটোমিটার হলো আলোকের তীব্রতা মাপক যন্ত্র। এবার আমি যদি তোমাদেরকে বলি যে আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত হয়? সেক্ষেত্রে হয়ে যাবে 1,86,000 মাইল। আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত হয়? 1,86,000 মাইল। ঠিক আছে, পরের কোশ্চেন, আমাদের সেকেন্ড লাস্ট কোশ্চেন আজকের। ভারতে প্রাপ্ত কয়লা প্রধানত কি জাতীয়? ভারতে যে কয়লা পাওয়া যায় সেটা প্রধানত কি প্রকৃতির হয়? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি অর্থাৎ বিটুমিনাস প্রকৃতির কয়লা প্রধানত ভারতে পাওয়া যায়। আচ্ছা, এবার এই কয়লা সম্বন্ধে কয়েকটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো একটু জেনে নেবো। আচ্ছা, ভারতে উৎকৃষ্ট মানের কয়লা, সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা কোনটি? সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে অ্যান্থ্রাসাইট। সবথেকে উৎকৃষ্ট মানের যদি কয়লা বলি অ্যান্থ্রাসাইট, তারপরে হয় অ্যান্থ্রাসাইট, এবং এতে কি বলা হয়, এতে কার্বনের পরিমাণ সবথেকে বেশি থাকে। অ্যান্থ্রাসাইট, তারপর লিগনাইট, বিটুমিনাস এবং শেষে পিট। মানে বলা যায় সবথেকে খারাপ কয়লার প্রকৃতি হলো পিট, কারণ এতে ধোঁয়ার পরিমাণ খুব বেশি হয়। আচ্ছা, ভারতে প্রথম কয়লা খনি কোনটি? যদি আমি তোমাদের জিজ্ঞেস করি যে ভারতের প্রথম কয়লা খনি কোনটি, সেক্ষেত্রে হয়ে যাবে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ। পশ্চিমবঙ্গের বর্ধমানের আসানসোলের রানীগঞ্জ হলো ভারতের প্রথম কয়লা খনি। আর ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% কোথায়? ভারতে যে কয়লা সঞ্চয় করে রাখা হয় তার 80% কোথায় অবস্থিত? দামোদর উপত্যকায় অবস্থিত। আর ভারতের সঞ্চিত কয়লার পরিমাণ সর্বাধিক কোথায়? ভারতে যে সঞ্চিত কয়লা বা কয়লাকে যে সঞ্চয় করে রাখা হয় সেটা সর্বাধিক কোন রাজ্যে রাখা হয়? সেক্ষেত্রে হয়ে যাবে ঝাড়খণ্ড। ঝেঁটিয়ে রাখা হয় এরকমভাবে মনে রাখবে, তো সঞ্চয় করে কোথায় বেশি রাখা হয়? ঝাড়খণ্ড। আর যদি বলা হয় ভারত কয়লা সঞ্চয় প্রায় 80% কোন উপত্যকায়? সেক্ষেত্রে দামোদর উপত্যকায়। ঠিক আছে, আর যদি বলি যে ভারতের সর্বাধিক কয়লা উৎপাদিত রাজ্য উৎপাদনের দিক থেকে, উৎপাদিত রাজ্য কোনটা? সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে ছত্তিশগড়।
কয়লা সব থেকে বেশি উৎপাদিত বা খনন করা হয় কোথা থেকে? না, ছত্তিশগড় থেকে। ঠিক আছে, তো আজকের আমাদের শেষ লাস্ট কোশ্চেন কি বলেছে দেখে নিই। সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের। এক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, অর্থাৎ গৌতমী পুত্র সাতকর্ণী। কে ছিলেন সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা? গৌতমী পুত্র সাতকর্ণী। তিনি সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাটও ছিলেন। তিনি সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাটও ছিলেন। গৌতমী পুত্র সাতকর্ণী সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন। তিনি কি নামে পরিচিত? তিনি কি নামে, গৌতমী পুত্র সাতকর্ণী কি নামে পরিচিত ছিলেন? তিনি বিন্দ অধিপতি নামে পরিচিত ছিলেন। তিনি নাসিক প্রশস্তি, গৌতমী পুত্র সাতকর্ণী নাসিক প্রশস্তি রচনা করেন। গৌতমী পুত্র সাতকর্ণী কি প্রশস্তি রচনা করেছিলেন? নাসিক প্রশস্তি রচনা করেছিলেন। আর সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা বা প্রথম শাসক কে ছিলেন? সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে সিমুক। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিমুক। আর সাতবাহন বংশের রাজধানী কোথায় অবস্থিত? সেক্ষেত্রে হয়ে যাবে প্রতিষ্ঠান বা পৈথান। সাতবাহন বংশের রাজধানী কোথায় অবস্থিত? প্রতিষ্ঠান বা পৈথান। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের সাথে আবারও জিকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে পরবর্তী ভিডিওতে হাজির হব।